আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলামিন হোসেন বলছি। আমি নরসিংদী পলিটেকনিক একাডেমি থেকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেছি। আমি প্রথমেই নিজেকে ইঞ্জিনিয়ার বলার একটা যৌক্তিক কারণ আছে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করার প্রায় ৩.৫ বছর পর আমি আজকে প্রথম নিজেকে ইঞ্জিনিয়ার বলতেছি। আর অন্যতম একটা কারণ হচ্ছে বিএসসি ইঞ্জিনিয়াররা যেভাবে আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের নিচুভাবে দেখেন এবং অপমান করেন, অপমানজনিত বিভিন্ন কথা বলেন, সেটার প্রতিবাদ স্বরূপই। আসলে আমরা তো ইঞ্জিনিয়ারিং, আমরা যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করেছি, আমরা 4 বছর ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করেছি। এখন আমি যে বিষয়টা নিয়ে আলোকপাত করব, আমাদের ডিপ্লোমার যেই অধ্যয়নের প্রাচীন ছোটো ভাইরা, ওনারা 6টা দাবি পেশ করেছে। এই 6টা দাবি এবং এইটার পক্ষান্তর আমি যতটুকু শুনতে পেলাম, বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ বুয়েট, যেটা অত্যন্ত সম্মানের জায়গা, আমাদের সকলের জন্য অত্যন্ত সম্মানের জায়গা বুয়েট, চুয়েট, কুয়েট, এগুলো হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ মেধাবীদের স্থান। ওই সকল ভাইদের প্রতি এখন ওইখানে যারা একেবারে ফাইনাল সেমিস্টারে যারা আছেন, একেবারে ফাইনাল সেমিস্টারে, ওনারাও আমার ছোট, আমি ওনাদের সম্মান সাথে বলছি, ওনারা আমাদের ছোট। এখন আমি প্রথমে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের 6টা দফা সংক্ষিপ্তভাবে পড়ছি, তারপর আলোচনায় যাব। যদিও ভিডিওটা অনেক লম্বা হবে, 10 থেকে 15 মিনিট, যদি আপনারা একটু ধৈর্য শুনুন, আপনাদের আন্দোলনরত শিক্ষার্থীদের 6 দফা দাবি। দাবি নাম্বার 1, জুনিয়র ইন্সট্রাক্টর পদে অবিলম্বে ক্রাফট ইন্সট্রাক্টরদের 30% প্রমোশন কোঠা বাতিল করতে হবে। দাবি নাম্বার 2, জুনিয়র ইন্সট্রাক্টর টেকনোলজি পদের শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক ডিপ্লোমা প্রকৌশলী ডিগ্রি থাকতে হবে। খুবই গুরুত্বপূর্ণ একটা দাবি, এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। যদি আমি এই ভিডিওতে না পারি, আমি পক্ষান্তরে ধারাবাহিক এই 6টা পয়েন্ট নিয়ে আলোচনা করব। দাবি নাম্বার 3, ক্রাফট ইন্সট্রাক্টর সহ দেশের কারিগরি সকল পদে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল নিয়োগ দিতে হবে। দাবি নাম্বার 4, কারিগরি অর্থাৎ পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের জন্য সকল বিভাগীয় শহরগুলোতে প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ দাবি। দাবি নাম্বার 5, কারিগরি শিক্ষা বৃদ্ধির লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে ডিপ্লোমা প্রকৌশলীদের চাকুরি আবেদন সুযোগ বাস্তবায়ন করতে হবে। দাবি নাম্বার 6, ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য প্রাইভেট সেক্টরে সর্বনিম্ন বেতন স্কেল নির্ধারণ করতে হবে। এ হলো আমাদের পলিটেকনিকের ছোট ভাইয়ের 6টা দাবি। দাবির সাথে দ্বিমত পোষণ হওয়াটা স্বাভাবিক, কারণ সকলের মত এক নয়, ভিন্ন ভিন্ন হয়। এখন আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে বুয়েটের 3টা দাবি, ওনারা যা চাচ্ছেন এইটা নিয়ে আলোচনা করব। আমি শুধু পয়েন্টগুলো বলবো, আলোচনায় পরে যাব। ওনাদের দাবিগুলো হলো, ইঞ্জিনিয়ারিং 9ম গ্রেডের সহকারী প্রকৌশলী পদে
প্রবেশের জন্য সবাইকে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে এবং বিএসসি ডিগ্রিধারী হতে হবে। কোটার মাধ্যমে কোনো পদোন্নতি নয়, এমনকি অন্য সমমান পদ তৈরি করেও পদোন্নতি দেওয়া যাবে না। টেকনিক্যাল 10ম গ্রেডের উপসহকারী, আবারও বলছি, টেকনিক্যাল 10ম গ্রেডের উপসহকারী প্রকৌশলী বা সম্মান পদ সবার জন্য উন্মুক্ত করতে হবে, অর্থাৎ ডিপ্লোমা ও বিএসসি উভয় ডিগ্রিধারীকে পরীক্ষার সুযোগ দিতে হবে। এবং 3য় নম্বর দাবি, লাস্ট পয়েন্ট আমাদের, ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি ডিগ্রি ছাড়া কেউ ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার করতে পারবে না। এই মর্মে আইন পাশ করে বাস্তবায়ন করতে হবে, যেটা আত্মঘাতী একটা দাবি। এখন ওনারা পাশাপাশি আরও বলেছেন, বিএসসি ইঞ্জিনিয়ার দীর্ঘদিন ডিপ্লোমাদের শতভাগ কোটা, লক্ষ্য করবেন, দীর্ঘদিন ডিপ্লোমাদের শতভাগ কোটা এবং তাদের প্রমোশন সিন্ডিকেট, কথাগুলো একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করুন, প্রমোশন সিন্ডিকেটের কারণে নিজেদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। তাই নতুন বাংলাদেশে কোনো বৈষম্য সৃষ্টিকারী কোটার অস্তিত্ব থাকতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তার। এখন আসুন আলোচনা করি। প্রথমে আমি পলিটেকনিকের ছোটো ভাইদের যে 6টা বিষয় সংক্ষিপ্ত আলোচনা করি। জুনিয়র ইনস্ট্রাক্টর পদে অবিলম্বে ক্রাফট ইনস্ট্রাক্টরদের 30% প্রমোশন কোটা বাতিল করতে হবে। এখন আপনার জুনিয়র ইনস্ট্রাক্টর পদ, একটা বিষয়, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, আমরা ইঞ্জিনিয়ারিং পড়তেছি। এইখানে আমাদের অন্যান্য ডিপার্টমেন্টের যারা আছে, বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, বিভিন্ন ডিপার্টমেন্ট থাকে। এখন আমি ইলেকট্রিক্যাল থেকে আসছি। এখন ইলেকট্রিক্যালের বিষয়গুলো আমাকে বোঝানোর জন্য, আমাকে পড়ানোর জন্য ইলেকট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড ইনস্ট্রাক্টর দরকার। বিএসসি হতে পারে, ডিপ্লোমা হতে পারে, এমএসসি হতে পারে, ডক্টর হতে পারে, এনিথিং, যাই হোক হতে পারে, কিন্তু আমাকে ইলেকট্রিক্যাল রিলেটেড অথবা মেকানিক্যাল রিলেটেড, সিভিল রিলেটেড, যেটাই হোক আমাকে সেই বিষয় পড়াতে হবে। এইখানে আমাকে যদি একজন রসায়ন স্নাতক, উনি রসায়নের স্নাতক, উনি এসে আমাকে সার্কিট কী বোঝাবে, উনি এসে আমাকে ট্রান্সফর্মার কী বোঝাবে, উনি এসে আমাকে পারফেক্টের কী বোঝাবে, ঠিক একইভাবে মেকানিক্যালের লোড উনি কী বোঝাবে, সিভিলের লোড অনেক কী বোঝাবে। এইখানে অবশ্যই যে 30% প্রমোশন আছে এটাকে বাতিল করতে হবে। দ্বিতীয় পয়েন্ট, জুনিয়র ইনস্ট্রাক্টর পদে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক ডিপ্লোমা ইঞ্জিনিয়ার প্রয়োজন। আমি আগে বলেছি যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এখন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কী কারণে প্রয়োজন? এখন আমি যদি শুরুতেই প্রথম পর্বে আমি ইলেকট্রিক্যালে ভর্তি হলাম, এখন আমি প্রথম থেকে শেষ পর্ব পর্যন্ত, 8ম পর্ব পর্যন্ত আমি ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট নিয়ে লেখাপড়া করব। ওইটা আমার ম্যাথের সাবজেক্ট, পাশাপাশি আমাকে অন্যান্য সাবজেক্টগুলো পড়তে হবে, পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত, অ্যাপ্লাই মেকানিক্স, কম্পিউটার, সিভিলের কিছু সাবজেক্ট, এনভায়রনমেন্টাল, বিজনেস স্টাডিজ, এরকম আমাদের প্রায় সম্ভবত 152 ক্রেডিট আমাদের পড়তে হয়। এখন ইলেকট্রিক্যাল রিলেটেড, সিভিল রিলেটেড যদি পড়াতে হয়
ওনার এই সম্পর্কে যথেষ্ট পরিমাণে জ্ঞান থাকতে হবে। যেই কোনো ডিপার্টমেন্ট যথেষ্ট পরিমাণে জ্ঞান থাকতে হবে। এখন যদি জ্ঞানই না থাকে তাহলে উনি আমাকে ইঞ্জিনিয়ারিংটা পড়াবেন কি? এটা আমি এক কথা বলে দিলাম। অবশ্যই যদি এখানে একজন ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার প্রকৌশলী আসেন, তাহলে উনি জানেন যে আমাদের সিলেবাসে কী আছে, আমাদের প্রবিধানে কী আছে, আমরা কোন সেমিস্টারে কতটুকু পড়বো, ওই অনুযায়ী উনি আমাদের একটা ইনপুট দেবেন। এন্ড অফ দ্য ডে আমরা একটা আউটপুট দিতে পারবো। অবশ্যই আমরা একটা আউটপুট দিতে পারবো। এইখানে যদি একজন অন্য ডিপার্টমেন্টের আসে, গণিত থেকে আসে, রসায়ন থেকে আসে, বাংলা থেকে আসে, সাহিত্য থেকে আসে, ইংরেজি থেকে আসে, ওনারা তো আমাদের ডিপার্টমেন্ট সম্পর্কে কোনো ধারণা দিতে পারবেন না, কিছু বলতেও পারবেন না। কারণ ওনাদের না থাকবে বাস্তব অভিজ্ঞতা, না থাকবে ডিপার্টমেন্টের শিক্ষাগত যোগ্যতা, না থাকবে ব্যবহারিক কোনো যোগ্যতা, না থাকবে তাত্ত্বিক কোনো যোগ্যতা, তাহলে ওনারা আমাদের পড়াবেন কি? দ্বিতীয় পয়েন্ট আশা করি আপনাদের পরিষ্কার হলো। তৃতীয় পয়েন্ট, ক্রাফট ইন্সট্রাক্টর। দেশের কারিগরি সকল পদ কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল নিয়োগ দিতে হবে। এখন সম্ভবত 2022 সালে ক্রাফট ইন্সট্রাক্টর পদে যে কোনোভাবেই হোক একটা ঘটনা ঘটে গেছে। এটা নিয়ে আমরা যথেষ্ট পরিমাণে উদ্বেগ প্রকাশ করেছি। আমরা যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যথেষ্ট পরিমাণে উদ্বেগ প্রকাশ করি। চতুর্থ নম্বর পয়েন্ট, কারিগরি পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের জন্য সকল বিভাগীয় শহরগুলোতে প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সম্পূর্ণ করার পর ডুয়েটে যখন নাকি আমি পরীক্ষা দিই, আমি আপনাদের মগজ ঢুকিয়ে দিচ্ছি, ডুয়েট একমাত্র প্রতিষ্ঠান যেখানে আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ভর্তি পরীক্ষা দিতে পারি। বাংলাদেশে প্রায় সরকারি বেসরকারি সব মিলিয়ে সম্ভবত 1,500 থেকে 2,000 পলিটেকনিক ইনস্টিটিউট হবে। আমি যখন ডুয়েটে পরীক্ষা দিই, আমরা এক একটা ডিপার্টমেন্টের এক একটা সিটের জন্য 100 জনের উপরে পরীক্ষা দিই, 100 জনের উপরে একটা সিটের জন্য। তাহলে আমরা টোটাল প্রত্যেকটা ডিপার্টমেন্টে 120টা করে সিট নিব, অর্থাৎ 120 জন শিক্ষার্থীর সুযোগ পাবেন একটা সিটের জন্য। এই ক্ষেত্রে আমরা যে প্রায় একটা ডিপার্টমেন্টে 5 থেকে 10,000 শিক্ষার্থী পরীক্ষা দিলাম, এর মধ্যে সৌভাগ্যবান অত্যন্ত কঠোর পরিশ্রমী যারা হন, ওনারা 120-এর মধ্যে একটা যুদ্ধ বলতে পারেন, একটা যুদ্ধ 120-এর মধ্যে টিকেন, অনেক আশা আকাঙ্ক্ষা নেই। কিন্তু যারা নাকি 121, 122, 130, 150-এর মধ্যে থাকেন, ওনারা তো আমি মনে করি অত্যন্ত দুর্ভাগ্যজনক। ওনাদের ভাগ্যটা অত্যন্ত দুর্ভাগ্য। এই ডুয়েট ব্যতীত আমাদের জন্য দ্বিতীয় কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় নেই। আপনাদের ক্লিয়ার হলো? এখন আসুন পাশাপাশি আনুষঙ্গিক আমি বলে রাখি, যারা নাকি এইচএসসি করে যান, ওনাদের জন্য বেশ কয়েকটা পাবলিক বিশ্ববিদ্যালয় আছে। বুয়েট, চুয়েট, কুয়েট, তারপরে সাবি, মোটামুটি প্রত্যেকটা বিভাগীয় শহরে ওনাদের জন্য বিশ্ববিদ্যালয় বরাদ্দ আছে। আমাদের জন্য শুধুমাত্র ডুয়েট। এখন এই যে একটা বৈষম্য ওনারা তৈরি করে রাখছেন, এইটা নিয়ে তো ওনারা কোনোদিন কথা বলেন না, বলেন না। এখন আসেন পরবর্তী স্টেপে। ল্যাপটপের চার্জ প্রায় শেষ।
ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য প্রাইভেট সেক্টরে সর্বনিম্ন বেতন স্কেল নির্ধারণ করে দেওয়া হবে। এটা স্বাভাবিক, কারণ আমি 4 বছর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করছি, আমার একটা সম্মানজনক ভাতা দরকার। আমি ইঞ্জিনিয়ারিং ব্যাংক দিয়ে যাচ্ছি, আমার একটা সম্মানজনক ভাতা দরকার। এটা স্বাভাবিক বিষয়, এটা আমি আশা করি আলোচনা না করে উত্তম। এখন আসুন দেখি ওনাদের যে 3টা দাবি। ওনারা দাবি করলেন যে ইঞ্জিনিয়ারিং নবম গ্রেডে সহকারী পদে সকলকে, সবাইকে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তাহলে ভাই, আমরা যারা 10ম গ্রেডে চাকরি পাইছি, আপনাদের সাথে প্রতিযোগিতা করে কিন্তু আমরা 10ম গ্রেডের চাকরিটা পাইছি। আমাদের জন্য কিন্তু এটা বরাদ্দ ছিল। এখন আপনারা এটাকে কোঠা বলতেছেন, কী কারণে রে ভাই? কোঠা কেন বলবে? আমি ইলেকট্রিক্যাল নিয়ে লেখাপড়া করছি। আমার সহপাঠী অন্যান্য ডিপার্টমেন্টে লেখাপড়া করছে, কেউ সিভিল, কেউ মেকানিক্যাল, কেউ আর্কিটেক্ট, কেউ কম্পিউটার, কেউ আরএসসি, কেউ ইলেকট্রনিক্স, এরকম বেশ কয়েকটা ডিপার্টমেন্ট আছে। ওনারা এগুলো নিয়ে লেখাপড়া করছেন। এখন আমি তো অন্য কোনো ডিপার্টমেন্টে আবেদন করতে পারবো না, কারণ এসএসসির পরেই আমি একটা লক্ষ্য নির্ধারণ করেছি যে আমি তড়িৎ নিয়ে লেখাপড়া করব, আরেকজন ওনার ডিপার্টমেন্টে লেখাপড়া করবে। এখন আমরা 150 ক্রেডিটের অধিক পড়ে গিয়ে, যেটা ক্রেডিটটা কিন্তু আপনারা মাথায় রাখবেন, আপনারা যে ক্রেডিটগুলো পড়েন, হয়তো আপনারা ইংলিশ ভার্সন পড়েন, আমরা বাংলায় পড়ি, আপনার ক্রেডিটগুলো মাথায় রাখবেন। তারপর আমরা 10ম গ্রেডে পরীক্ষা দিয়ে, মাথায় রাখেন, ভালো করে শুনেন, আমরা পরীক্ষা দিয়ে তারপরে চাকরিটা পাই। এইখানে কারা? আপনারা যারা বিএসসি পরীক্ষা দেন, আপনারা বিএসসি পাশকৃত যারা আছেন, আপনারা আমাদের সাথে আসেন 10ম গ্রেড পরীক্ষা দিতে। অত্যন্ত লজ্জাজনক কথা এটা, অত্যন্ত লজ্জাজনক। আপনারা কেন আমাদের সাথে প্রতিযোগিতা করতে আসেন? কেন আসেন আমাদের সাথে প্রতিযোগিতা করতে 10ম গ্রেডের চাকরি নিতে? এটা তো জুনিয়র ইন্সট্রাক্টর, সহকারী নয়, উপসহকারী ইঞ্জিনিয়ার। আপনারা যারা বোর্ড থেকে বাইরে হচ্ছেন, আপনারা যারা চুয়েট থেকে বাইরে হচ্ছেন, আপনারা যারা কুয়েট থেকে বাইরে হচ্ছেন, আপনাদের কি লজ্জা করে না ভাই আমাদের সাথে এসে জুনিয়র ইন্সট্রাক্টর পদে চাকরি করবেন? আপনাদের জন্য সরকার এত পরিমাণে বাজেট রাখে, আপনাদের এত পরিমাণে ল্যাব, আপনাদের এত পরিমাণে ফ্যাসিলিটিস দেয় সরকার, এত কিছু দেয়, তারপরও আপনাদের তো মিনিমাম সর্বনিম্ন যেটা দরকার ছিল, উপসহকারী নাকি সহকারী। আপনারা কেন ভাই নিজেদের সম্মানটা নিজে নষ্ট করেন? আমি আবারও বলছি, আপনারা এখনও যারা ফাইনাল ইয়ারে আছেন, আপনারা যারা একেবারে লাস্ট পর্বে আছেন, সর্বশেষ পর্বে, লাস্ট সেমিস্টার, ওনারাও কিন্তু আমাদের ছোট, কথাগুলো মাথায় রাখেন। সেহেতু ছোট ভাই হিসেবে আপনাদের বলছি, আপনারা তো বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সর্বোচ্চ সুবিধা নিয়ে অধ্যয়ন করতেছেন, আপনারা কেন 10ম গ্রেডে চাকরি করতে আসবেন? অত্যন্ত লজ্জাজনক কথা না এটা? আপনারা কেন উপসহকারী হতে আসবেন? আপনাদের তো সর্বনিম্ন দরকার ছিল সহকারী। আচ্ছা, তারপর আপনারা কি বললেন যে 9ম গ্রেডে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে। বা আমি তো 10ম গ্রেড উত্তীর্ণ হয়ে তারপর চাকরিতে ঢুকলাম, তারপরে চাকরির প্রক্রিয়া অনুযায়ী আমাদের পদোন্নতি হবে। আপনি 9ম গ্রেডে এসে পরীক্ষা দেবেন, ভালো কথা। আপনি
ফ্রেশ হয়ে বাইরে হয়ে এসে আমাদের পরীক্ষা দিবেন। আর এর মধ্যে কিন্তু আমাদের দশম থেকে নবম গ্রেডে আসতে কমপক্ষে 2 বছরের অভিজ্ঞতা আমাদের হয়ে যায়। 2 বছরের মধ্যে আমাদের কাজের অভিজ্ঞতা হয়ে যায়। তারপর বিভিন্ন দিক বিবেচনা করে আমরা পদোন্নতি মানলাম আপনার সাথে পরীক্ষা যে হোক। তাহলে আপনারা কি মানবেন আমরা যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং 4 বছর পড়ে আপনাদের যে ডুয়েটের আপনারা আরেকটু ক্লিয়ার করি, আপনারা এইচএসসি 2 বছর পড়ছেন, অত্যন্ত সম্মানজনক একটা পদবি, অত্যন্ত সম্মানজনক। এইচএসসি 2 বছর পড়ছেন, ভর্তি পরীক্ষা দিয়েছেন, আমরা ভর্তি পরীক্ষা দিই বা প্রাইভেটে পড়লে সরাসরি ভর্তি হই। তারপরে আপনারা 2 বছর যেই পড়ছেন, 2 বছর বিভিন্ন পাবলিক ভার্সিটিতে পড়ছেন। এখন আপনারা 2 বছর যতটুকু গেছেন, আমরা কি সরাসরি এখানে গিয়ে ভর্তি হব? আপনারা কি মেনে নেবেন? বুয়েটে আপনারা যারা ছোট ভাইরা, আপনারা যারা বিভিন্ন অযৌক্তিক কিছু পাগল স্বরূপ কথাবার্তা তুললেন, নিজেদের সম্মান নিজেরা নষ্ট করতেছেন, যে কথাবার্তাগুলো তুললেন, আপনি কি মেনে নেবেন? আপনি কি মেনে নেবেন আমি আমার এদিকে 4 বছর, আপনার 4 বছর, এখন ইকুইভ্যালেন্ট যদি আমি করতে চাই, তাহলে আপনার আমি বুয়েটে গিয়ে ভর্তি হব? পারবেন? এটা তো মেনে নেবেন না। তাহলে এটা কোটা হলো কিভাবে? এটা আমি আমার যোগ্যতায় যাচ্ছি, একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ওনার যোগ্যতায় যাচ্ছে, আপনি আপনার যোগ্যতায় বুয়েটে ভর্তি হয়েছেন, আপনি আপনার যোগ্যতায় নবম গ্রেডে আসবেন। আপনাকে যদি কর্তৃপক্ষ যোগ্য মনে করে অবশ্যই চাকরি দিবে। একটা কথা মনে রাখবেন, ইঞ্জিনিয়ারিংয়ে 100% দিতে হয়। আপনি যদি 99%ও দেন, আপনাকে গ্রহণ করবে না, কোনো প্রতিষ্ঠান আপনাকে গ্রহণ করবে না। আপনাকে শতভাগ দিতে হবে, আপনার শতভাগ দিতে হবে। ওনারা যা চান সেই তুলনায় আপনার শতভাগ, আমার শতভাগ হতে পারে 1% বা 0 পয়েন্ট সামথিং, কিন্তু আমাকে আমার শতভাগ দিতে হবে। ওইটা দেখেই কিন্তু আমাদের নবম গ্রেডে নেওয়া হয়। আপনারা হন। তারপরে আবার পরবর্তী যুক্তিটা কি বললেন, আপনারা কোঠার মাধ্যমে পদোন্নতি নয়, এমনকি সমমান পদ তৈরি করে পদোন্নতি দেওয়া যাবে না। এটা কোনো যৌক্তিক কথা রে ভাই? এটা কোনো যৌক্তিক কথা? কোঠা কি, পদোন্নতি কি? আপনাদের কি এতটুকু কমন সেন্স, সাধারণ জ্ঞান, অক্ষর জ্ঞান বাদ দিলাম, একজন পাগলেরও নিজের ভালোটা বোঝার ক্ষমতা থাকে, আপনাদের কি নিজের আত্মসম্মান বোঝার মতো কি নেই? আপনি এটা বললেন কেন রে ভাই? আপনি ডিপ্লোমার সাথে অন্যগুলো কী কারণে করতেছেন? আমরা একটা ট্র্যাক নিয়ে, আমরা একটা রাস্তা নিয়ে লেখাপড়া করি, আমরা একটা রাস্তা নিয়ে পড়ি, আমরা একটা ডিপার্টমেন্টে আবেদন করি। আমি ইলেকট্রিক্যাল, আমি তড়িৎ বিভাগে আবেদন করি, আমি অন্য বিভাগে আবেদন করি না। তাহলে এটা অবশ্যই আমার জন্য বরাদ্দ। আপনি এটাকে কোঠা কেন বলেন? কম্পিউটার ইঞ্জিনিয়ার, উনি কম্পিউটার নিয়ে আলোচনা করবেন, কম্পিউটার উনি চাকরি করবেন, ওনার বিভিন্ন সেক্টর থাকতে পারে। সিভিল, উনি সিভিল আলোচনা করবেন। এলজিডিতে বিভিন্ন সার্কুলার দেয় সিভিলের, কই আমরা তো ইলেকট্রিক্যাল আবেদন করি না। তখন তো আপনারা বলেন না আমিও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, আপনি কেন সিভিল আবেদন করতে পারবেন না? এটা তো বলেন না। আপনারা যারা বিএসসি করতেছেন, বুয়েট, চুয়েট, কোয়েট এটসেট্রা, বিভিন্ন পাবলিক ভার্সিটিতে, এতটুকু কমন সেন্স কি আপনাদের নেই? এতটুকু কমন সেন্স নেই? আপনি ত্রিপলিতে যদি পড়েন, ওইখানে সিভিল অ্যাপ্লাই করতে পারবেন না ওই সার্কুলারে, আপনি সিভিলের সার্কুলারে অ্যাপ্লাই করতে পারবেন না, আপনি মেকানিক্যালে পারবেন না, আপনি ইলেকট্রোমেকানিক্যালে পারবেন না, আপনি আরএসিতে পারবেন না, আপনি অটোমোবাইলে পারবেন না। এতটুকু জ্ঞান কি আপনাদের নেই? তাহলে এটাকে আপনি কেন কোঠা বলেন? এটা আমার প্রাপ্য, এটা আমার স্বপ্ন, আমি এইটাকেই উদ্দেশ্য করে লেখাপড়া করছি।
তারপরে আসুন, আপনারা, আমি শুরুর দিকে বলেছি যে বাধ্য হয়ে আজকে আমি নিজেকে ইঞ্জিনিয়ার বলছি। আপনারা বলতেছেন বিএসসি ছাড়া ইঞ্জিনিয়ার হওয়া যাবে না। এত বড় সাহস আপনাদের হয় কীভাবে? আমি অত্যন্ত সম্মানের সাথে বলছি, আমি একজন বুয়েটের ছাত্রের অ্যাসিস্ট্যান্ট, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। আমি ওনার কাছ থেকে যা শিখছি, আমি, আমার মনে হয় না পৃথিবীর অন্য কারো কাছ থেকে আমি তার 10% শিখতে পারব। কিন্তু আপনাদের সম্মান তো থাকার কথা ওনাদের লেভেলে। আমি যার কাছ থেকে শিখছি, আপনারা বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান আপনারা লেখাপড়া করতেছেন, সর্বোচ্চ সুযোগ সুবিধা নিয়ে। তাহলে আপনারা কীভাবে বলেন একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার উপসহকারী প্রকৌশলী ইঞ্জিনিয়ার, সার্কুলারে প্রকৌশলী লেখা থাকে, ওইখানে পরীক্ষা দেয়, আপনারা বলেন বিএসসি ছাড়া করতে পারবে না? তাহলে তো আমি বলবো এমএসসি স্যার আপনারা ইঞ্জিনিয়ার না। তাহলে আপনারা নিজেদের ইঞ্জিনিয়ার দাবি করুন, আপনাদের ডক্টরেট হতে হবে। আপনার যদি ডক্টরেট না করতে আপনার ইঞ্জিনিয়ারই না। আপনার কিসের ইঞ্জিনিয়ার? আপনারা তো ইঞ্জিনিয়ারের যোগ্য না। যদি আমাদের বলেন তাহলে আপনার ইঞ্জিনিয়ারের যোগ্য না, তাহলে আপনাদের আরও প্রচুর করতে হবে, আপনাদের প্রচুর অভিজ্ঞতা লাগবে। ইঞ্জিনিয়ার হওয়া ভাই এত সহজ না। একজন ইঞ্জিনিয়ারের প্রতিটা সেকেন্ড অত্যন্ত মূল্যবান। আপনারা কেন আমাদের অপমান করে কথা বলেন? এই যে আজকে আপনারা বইয়ের সর্বোচ্চ সম্মানের, আপনাদের বিরুদ্ধে আমাদের কথা বলতে হচ্ছে, অথবা আপনাদের বোঝানোর জন্য কথা বলতে হচ্ছে। ছোট ভাই, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, ভিডিওর শেষের দিকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। নিজেদের ভুলগুলো সংশোধন করুন। এখন আসুন আরও কয়েকটা বিষয় আপনাদের বোঝানোর জন্য কয়েকটা বিষয় আলোচনা করি। আমি আমার এক বড় ভাইয়ের কাছ থেকে কিছু অনেকে শুনলাম। আমি বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, যেহেতু আমি এখন সাইট পরিচালনা করি, আমার আন্ডারে বেশ কয়েকজন লোক কাজ করে। এত একটা সময় পাই না অবশ্য নিজে থাকার জন্য, কিন্তু দেখে আমার অত্যন্ত ব্যথিত হলাম। এখন আসুন, আপনারা যারা আমাদের তো অষ্টম পর্ব পর্যন্ত, আপনাদের যদি 12তম থেকে থাকে বা সর্বোচ্চ লেভেলে আপনারা যারা ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট এখন আপনারা যারা আছেন, ভাই আপনি যতটুকু জানেন, আপনি কি ল্যাব টেকনিশিয়ান থেকে বেশি জানেন? আপনি যখন প্রথম পর্বে পড়েন, আপনি কি আপনার ল্যাব টেকনিশিয়ান থেকে বেশি জানতেন? আপনি যখন দ্বিতীয় পর্বে পড়তেন, আপনি কি আপনার ল্যাব টেকনিশিয়ান থেকে বেশি জানতেন? আপনি যখন তৃতীয় পর্বে পড়তেন, আপনি কি আপনার ল্যাব টেকনিশিয়ান থেকে বেশি জানতেন? ধারাবাহিকভাবে আপনি যখন সপ্তম পর্বে গেছেন, অনেক কিছু জানতে পারছেন, তখনই কি আপনি আপনার ল্যাব টেকনিশিয়ান থেকে বেশি জানেন? কই, ওনারা তো কখনো বলতে শুনি নাই যে আমাদের এটা দিতে হবে, আমরা বেশি জানি। আজ পর্যন্ত তো শুনিনি। এখন আপনারা কেন এরকম করেন? আপনারা আসলে নিজেদের মান সম্মান নিজের হাতে ধ্বংস করেন। ভিডিওটা প্রায় আধা ঘন্টা হয়ে গেছে। আশা করি আপনারা এগুলো মাথায় নেবেন ভাই, মাথায় নেবেন, নিজেদের সম্মান রক্ষা করেন। আপনারা রাষ্ট্রের সর্বোচ্চ মেধাবী, আপনাদের পিছনে রাষ্ট্র প্রচুর অর্থ ব্যয় করে। আপনারা কেন নবম গ্রেডে আসবেন? আপনাদের তো রিসার্চ করার দরকার। আপনারা সব ফ্যাসিলিটিস পাচ্ছেন, আপনারা যা পাচ্ছেন আমরা তার 1% পাই না। আপনাদের আমি ওপেন চ্যালেঞ্জ দিলাম, আপনারা যা পান আমরা যদি তার 10% পাই। আমি প্রাইভেট থেকে পড়ে আসছি, সরকারি পলিটেকনিক হয়তো কিছুটা পাই,
আমরা যদি তার 10% পেতাম, আমরা অনেক কিছু করতে পারতাম, অনেক কিছু করতে পারতাম, অনেক কিছু, যা আপনাদের কল্পনার বাহিরে। আপনারা জাতির শ্রেষ্ঠ সন্তান, লক্ষ্যটা বড় করুন, মনটাকে বড় করুন, মনটাকে বড় করুন। আপনাদের উচিত প্রত্যেককে নিজেকে এমনভাবে নিয়ে এমন জায়গায় নিয়ে যাওয়ার, এমন জায়গায়, সর্বোচ্চ জায়গায়, সর্বোচ্চ জায়গায়। আপনার তো যখন ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টে যাবেন, সহকারী প্রশ্নই আসে না, আপনার সরাসরি ইঞ্জিনিয়ার হওয়ার কথা, সরাসরি ইঞ্জিনিয়ারিং পোস্টে আপনার যাওয়ার কথা। তাহলে আপনি কেন নিচে আসেন? কী কারণে আসেন? আপনার মধ্যে ঘাটতি আছে, আপনার মধ্যে অবশ্যই ঘাটতি আছে, আপনার মধ্যে কাণ্ডজ্ঞানের ঘাটতি আছে, আপনার মধ্যে মেধা ঘাটতি আছে, আপনার মধ্যে ভ্রাতৃত্বের ঘাটতি আছে, আপনার মধ্যে সব রকমের ঘাটতি আছে। যদি নাই থাকতো এই বোকামিটা করতেন না, এই বোকামিটা করতেন না। আমি আবারও ক্ষমা চাই, আপনাদের কাছে ক্ষমা চাই, এবং আপনারা যারা সিনিয়র আছেন আমার বইয়ের থেকে, বিভিন্ন জায়গা থেকে, আমি অনেক বইয়ের টিচারের অনলাইন কোর্স করি, চুয়েটের অনেকের কোর্স করি। আমি যে পাওয়ার বিস ইঞ্জিনিয়ারিং লিমিটেডে চাকরি করতাম, ওইখানে আমাদের মাননীয় চেয়ারম্যান, উনি বুয়েটের একজন ছাত্র, এবং ঊর্ধ্বতম কর্মকর্তা ওনারা অধিকাংশ বুয়েট, চুয়েট, কোয়েট এ সকলের ছাত্র। তো ওনাদের সিনিয়র যারা আছেন প্রত্যেকের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি কারো সন্তানের সমতুল্য, কারো ছোটো ভাইয়ের সমতুল্য, এই হিসাবে আমি সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি বুয়েটকে নিয়ে, যে বাংলাদেশের সর্বোচ্চ একটা প্রতিষ্ঠানকে নিয়ে কথা বললাম। অত্যন্ত দুঃখের সাথে এই কথাগুলো বললাম। তো নিজেদের প্রস্তুত করুন। গ্রেড মাথা থেকে সরিয়ে ফেলেন ভাই, গ্রেড মাথা থেকে সরিয়ে ফেলেন, মাথা থেকে গ্রেড সরিয়ে ফেলেন। ইঞ্জিনিয়ার, অ্যাজ ইঞ্জিনিয়ার আমাদের ইনোভেশন থাকতে হবে, আমাদের উদ্ভাবন থাকতে হবে, আমাদের ক্রিয়েটিভিটি থাকতে হবে, আমাদের আইসিটি থাকতে হবে। আইসিটিটা শুনে নিন, ইনোভেশন, ক্রিয়েটিভিটি অ্যান্ড টেকনোলজি। আপনার মধ্যে যদি ইনোভেশন থাকে, আপনার মধ্যে ক্রিয়েটিভিটি আসবে, আর ইনোভেশন ক্রিয়েটিভিটি মিলেই টেকনোলজি তৈরি হবে। আর ইঞ্জিনিয়ারদের কাজই হচ্ছে টেকনোলজি তৈরি করা, টেকনোলজি উদ্ভাবন করা, ক্রিয়েটিভ করা, নতুন কিছু তৈরি করা। নবম গ্রেডে, দশম গ্রেডে চাকরি করার উদ্দেশ্য না, উদ্দেশ্য না। আমি চাকরি ছেড়ে দিয়ে এসে পাওয়ারবিস থেকে আমি যা শিখছি অল্প সময়ের মধ্যে, আমি অত্যন্ত কৃতজ্ঞ। এখন আমি চাচ্ছি নিজেকে আরও উচ্চতায় নেওয়ার জন্য। আপনারা নিজেকে ওইরকম উচ্চতায় নিয়ে যান, দেশ এবং জাতির জন্য মঙ্গল। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।